নিস্তব্ধ শীতের রাত যেন নরম অন্ধকারে মোড়ানো একটা পৃথিবী। চারদিকে জমে থাকা ঠান্ডা বাতাস ধীরে ধীরে নিঃশব্দে বয়ে যাচ্ছে, যেন তারও শব্দ করতে ভালো লাগছে না। দূরের গাছগুলো দাঁড়িয়ে আছে স্তব্ধ, পাতারা কাঁপছে না। শুধু শীতের উপস্থিতি অনুভব করানো এক অদৃশ্য নিঃশ্বাস ভাসছে বাতাসে। চাঁদের আলো খুব শান্ত, ধুলোহীন আকাশে তারারা আরও স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। সাদা আলো ছড়িয়ে মাটিকে চিকচিক করে তুলেছে, যেন জমে থাকা শিশিরে লেপা এক রূপালি চাদর। দূরে কোনো কুকুরের হালকা ডাক, কোথাও শুষ্ক ঘাসে হাওয়ার সামান্য সুরসুরানি। এই ক্ষুদ্র শব্দগুলোই নিস্তব্ধতার গভীরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে আপাতত। শীতের কামড়ানো ঠান্ডা নিঃশ্বাস গালে লাগছে সেলিমের। তার হাত পা জমে আসতে চাইছে, অথচ এই নীরবতার মধ্যে এক অদ্ভুত শান্তি লুকিয়ে আছে যেন এই মুহূর্তে। চারপাশের দুনিয়াটা ঘুমিয়ে আছে, শুধু রাত আর শীত মিলে তৈরি করেছে এক প্রশান্ত নরম নিঃশব্দ আবরণ, যেখানে সময়ও যেন থমকে গেছে অতীতে। এ যেন বিষাক্ত অতীত, যে অতীতের কিছু চিত্র যেন এখনও ধোঁয়াশা, কিছু প্রশ্নের উত্তর আজও মেলেনি, কিছু মানুষের খোঁজ আজও মিলছে না। বোধহয় দুনিয়াতে নেই তারা। না থাকুক, অন্তত লাশগুলোর খোঁজ পাওয়ার কথা পায়নি। দ্য সাইলেন্ট ম্যানর। একজন রাখাল বাসিওয়ালা আর এক জমিদার কন্যার প্রেমে পড়েছিল গোটা জাতি। দূর থেকে ভিনদেশিরা এসেছিল আলিমনগরের সেই পরিত্যক্ত রাজবাড়ি এবং সুফিয়ান হায়দারের বাড়ি নিজ চোখে দেখতে। খোঁজ করার চেষ্টা করেছে নিখোঁজদের। সুফিয়ান হায়দারের শেষ অপ্রকাশ্য কথাগুলো জানতে চেয়েছে বিনতির সেই উপহারের কথা। পারেনি। আজও কেউ সেই সত্য জানতে পারেনি। সেলিম রাফিদ তাদের জন্য চা বানাচ্ছেন। রান্নাঘরে বাতাস ঢুকছে, মৃদু বাতাস। সেলিমের পা বাতাসে ঠান্ডা হয়ে গেছে। চুলার আগুন টিপটিপ করছে, চায়ের জল ফুটছে, তবে পুরোপুরি চা পাতা দেওয়ার সময় হয়নি। সেলিম চুলায় পাতা দিয়ে জাল দিতে দিতে ভাবছে সুফিয়ান হায়দারের কথা। মানুষটা যেভাবে মারা গেছে আজও তার স্মৃতি সে ভুলতে পারছে না। তার কৃতকর্ম যেন এখনও তাকে বাঁচিয়ে রেখেছে। তার লেখা একটা বই, দ্য সাইলেন্ট ম্যানর, তাকে নতুনভাবে প্রতি মুহূর্তে যেন জীবন্ত করে তোলে। যখনই কেউ বইটি পড়ার জন্য হাতে নেয় তখনই সে যেন সুফিয়ান হায়দারের স্মৃতির পাতায় ডুবে যায়। মানুষটির কথা ভেবে আঁতকে উঠল সেলিম। সেলিমের আজ বড্ড মনটা উতলা হলো। কখনো সে পুরনো দিনে সেই কথাগুলো মুহূর্তগুলো ভাবেন না। আজ আহির তারা যেন বাধ্য করেছে ভাবতে, মনে করতে। তারাও তখন কেঁদেছিল, খুব খুব করে কেঁদেছিল। কে না কাঁদে? যার কখনো চোখে জল জমে না সেও কাঁদে যখনই জানতে পারে সুফিয়ান হায়দার কিভাবে মারা গিয়েছিল, তার জীবনের শেষ মুহূর্তগুলো কিভাবে কেটেছে, তাকে কিভাবে বাধ্য করে একটা গ্রামকে মানবশূন্য করালো। যখনই কেউ সেই অনাকাঙ্ক্ষিত মুহূর্তগুলো মনে করে তার চোখ যেন বাদ মানে না, আপনা আপনি জল গড়িয়ে পড়ে যেন, কষ্টে যন্ত্রণায়। চা তৈরি করা শেষ। আহির তারা ঘরের সামনে বারান্দায় বসে আছে। সেলিম সেখানে গিয়ে তাদের চা দিল। তারা তখন সেলিমকে চা করতে বারণ করেছিল, কিন্তু সে শোনেনি। রাত 12টা নাগাদ। সকলে বসে আছে বারান্দায়। সেলিম একটা পিঁড়ির উপরে বসা। আহির সেলিমের দিকে তাকিয়ে আক্ষেপের সুরে বলল, সেদিন সুফিয়ান হায়দার সত্যিই দুনিয়া ছেড়েছিল। সেলিম মাটির দিকে তাকিয়ে চোখ বুজে জিকির করছিল। আহিরের প্রশ্ন শুনে প্রথম জবাবে দীর্ঘশ্বাস ফেলল। এরপর বলল, চলে যান সেদিন। তার বোন 4 জন সেই চোর, তারা কোথায়? রশিদ তালুকদার কোথায়? কুদ্দুস? মীর প্রশ্ন করল। সেলিম বললেন, সুফিয়ান হায়দারের মৃত্যুর 29 দিন পর রশিদ তালুকদার মারা যান। সন্তান হারানোর শোক, নিজের হাতে বন্ধুর সন্তানকে খুন, অপরাধের অনুশোচনায় ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছিল।
তার মৃত্যুর দিনটা ছিল কুদ্দুসের কাছে সবচেয়ে কষ্টদায়ক। দুজনে কত হাসি খুশি ছিলেন, আনন্দ করতেন। সারাদিন কুদ্দুস রশিদ তালুকদারের সাথেই থাকতেন। যেদিন রশিদ তালুকদার মারা যান সেদিন কুদ্দুস রশিদ তালুকদারের পা টিপতে টিপতে সেখানেই ঘুমিয়ে যান। রোজ সকালে রশিদ আগে আগে উঠতেন, কিন্তু সেদিন আর উঠলেন না। কুদ্দুস ডেকে তোলার সময় রশিদের সাড়া শব্দ পেল না। কুদ্দুস ছুটে যায় জল আনতে, জল ছিটিয়ে চোখে মুখে দিল, কিন্তু বৃথা চেষ্টা করল সে। আর উঠল না রশিদ তালুকদার। চলে গেলেন সেও চিরতরে। এরপর দীর্ঘ একটা সময় পর চলে যায় কুদ্দুস। সেলিম কিছুক্ষণ চুপচাপ থাকল। মীর, আহির, রাফিদ একবার নিজেদের সাথে চাওয়াচাই করল। সেলিম আবার বলতে শুরু করল, বিনতি সুফিয়ানের বোন। সুফিয়ানের লেখা দ্য সাইলেন্ট ম্যানর বইটি একটা প্রকাশনা থেকে প্রকাশিত করে। বিনতিকে প্রকাশক লেখক সম্পর্কে জিজ্ঞেস করলে তার ভাইয়ের কথা এড়িয়ে যায়, শুধু লেখক নামটি উল্লেখ করে। বিনতি চেয়েছিল তার ভাইয়ের অসম্পূর্ণ ভালোবাসার কথা দুনিয়ার বুকে সবাই জানুক, কিন্তু তার ভাইয়ের পরিচয় কেউ না জানুক। বিনতি আর কখনো নিজের স্বামীর বাড়ি যায়নি, থেকে গিয়েছিল নিজ বাড়িতেই। মা বাবা ভাই বোন সবাইকে একসাথে হারিয়ে বিনতি পাগলপ্রায় হয়ে গিয়েছিল। কবরস্থান ছিল যেন তার স্থান। জাবেদ কোনোভাবে বিনতিকে সামলানোর চেষ্টা করে, পেরে উঠছিল না। এরকম কিছুদিন কেটে যায়। বিনতি এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে। জাবেদ হাকিমকে খবর দিলে জানতে পারে বিনতি অন্তঃসত্ত্বা। জাবেদ সেদিন খুব খুশি হয়, কিন্তু তাদের খুশি যেন বেশিক্ষণ স্থায়ী হলো না। হাকিমের সাথে থাকা একজন পণ্ডিত রবিশঙ্কর বলে, চৌধুরী বংশের একজন সন্তানকে সম্রাট নিষাদ খুন করতে চায়, বিষ খাইয়ে। জাবেদের কারণ জানতে চাইলে পণ্ডিত বলে, সম্রাট নিষাদ এমন একজন ব্যক্তি যার লক্ষ্য হচ্ছে অমর হয়ে বেঁচে থাকা, আর এর জন্য তাকে চৌধুরী বংশের কাউকে না কাউকে খুন করতে হবে, এবং সব মিলিয়ে 101টা খুন করতে হবে, তবে ওনার উদ্দেশ্য হাসিল হবে। সেলিম থেমে পুনরায় ক্লান্ত গলায় বললেন, সেই সময়ে কুসংস্কারে ভরা ছিল প্রতিটা মানুষের অন্তর। তারা ছিল অন্ধবিশ্বাসী, এবং সেই ধরনের লোক এখনও বেঁচে আছে, আমাদের সমাজেই আছে। পরে কি হয়েছিল? আর সেই 101টা খুনের সাথে জাবেদের সন্তানের সম্পর্ক কী ছিল? মীর যেন ব্যাকুল হয়ে প্রশ্ন করল। সেলিম জবাবে বললেন, কারণ সেই পণ্ডিতের মতে পরবর্তী চৌধুরী বংশের কাউকে খুন করতে হবে, আর পরবর্তী সন্তান জাবেদের থেকেই শুরু হয়েছিল। পণ্ডিত রবিশঙ্কর অনেক ভালো লোক ছিলেন। উনি সেদিন বুদ্ধি করে জাবেদ এবং বিনতিকে দূরে যেতে বলেন। বিনতি সেদিন চেয়েছিল না তার প্রাণপ্রিয় পরিবারকে ছেড়ে যেতে, কিন্তু এরপর নিজের সন্তানের জন্য যেতেই হলো। সম্রাট নিষাদ কি এখনও বেঁচে আছেন? আহির জিজ্ঞেস করল। উনি বেঁচে না থাকলেও ওনার বংশের কেউ না কেউ হয়তো নিশ্চয়ই আছেন। শুনেছি ওনার ছেলে এখনও বেঁচে আছেন, আর তার লক্ষ্য ঠিক তার বাবার মতোই, 101টা খুন করা। আর সেই জাবেদ চৌধুরী বংশের কেউ কি এখনও বেঁচে আছেন? বলল রাফিদ। সেলিম এবার একটু নড়ে চড়ে সাবধানে বসলেন। কয়েক সেকেন্ড চুপ থাকলেন। তিনি আবিষ্কার করলেন, তাদের আশেপাশে কেউ আছে, লুকিয়ে বোধহয় তাদের কথা শুনছে। সে সতর্কতার সাথে চারপাশে তাকালেন তীক্ষ্ণ দৃষ্টিতে। হঠাৎ কেমন যেন বাড়িটা থমকে গেল মনে হচ্ছে। তবুও তার ভাবনা আহিরদের বলল না, নিজের ভাবনাকে নিজের মধ্যেই দাফন দিল। তার নীরবতা দেখে মীর তার দিকে ঝুঁকে বলল, চুপ করে আছেন যে? সেলিম বললেন, জাবেদ চৌধুরীর পরবর্তী অধস্তন প্রজন্মর মধ্যে আমজাদ চৌধুরী বেঁচে আছেন। বাক্যটি রাফিদ, মীর এবং আহিরের চারপাশে প্রতিধ্বনিত হলো বারবার। রাফিদ বসা থেকে আশ্চর্যজনকভাবে উঠে দাঁড়ালো। মীর হকচকিত হলো বেশ খানিকটা। আহির ফিসফিসিয়ে বলল, আমজাদ চৌধুরী জাভেদ চৌধুরীর বংশধর? আশ্চর্য!
শব্দটি আহির নিজের মধ্যেই রাখল। মীর ভ্রু কুঁচকে বলল, তার মানে এতদিন আমরা আমাদের প্রশ্নের জবাবে সন্নিকটেই ছিলাম, কিন্তু আঙ্কেল কেন সবসময় সুফিয়ান হায়দার এবং দ্য সাইলেন্ট ম্যানর বইটির বিষয়ে এড়িয়ে যেতেন? ওনার তো সব কিছুই জানার কথা, আমাদের কেন বলতেন এসব কাল্পনিক? রাফিদ নীরবে নিভৃতে শুধু মীর এবং আহিরের দিকে তাকাচ্ছে। মীর রাফিদের দিকে তাকিয়ে বলল, তোরা সেই জাবেদ চৌধুরীর বংশধর? রাফিদ প্রথম উত্তরে শুধু ঢোক গিলল, এরপর জবাবে বলল, আমি তো শুনেই অবাক। যদি তাই হবে তবে বাবা কেন সব সময় দ্য সাইলেন্ট ম্যানর বইটির সম্পর্কে এড়িয়ে যেতেন? হয়তো নিষাদের বংশধরের জন্য। উনি হয়তো চান না তার সঠিক পরিচয় কেউ জানুক। জানলে হয়তো তার সন্তান অর্থাৎ তোর উপর আক্রমণ আসতে পারে। কথাগুলো বলল আহির। মীর তার কথার সূত্র ধরে বলল, সেটাই হবে। মীর থেমে ঠোঁটে ফিক করে হাসি নিয়ে আবার বলল, ভাবতেই অবাক হচ্ছি সেই সুফিয়ান হায়দারের নিকটাত্মীয় আমরা। যে রহস্যের জাল আমরা খুঁজেছি সেই জালে আমরা আগে থেকেই জড়িত। আহির বলল, তোর সব কিছুতেই আনন্দ। আনন্দ না করে কি এখন কাঁদব? মীর বলেই হাতে সিগারেট তুলে নিল। আহির নির্বাক কণ্ঠে বলল, আমার তো ভেবে কষ্ট হচ্ছে এই যে কত কষ্টে সুফিয়ান হায়দার জীবন ত্যাগ করল। ফারদিনা নিরপরাধ হওয়া সত্ত্বেও ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করল। সুফিয়ান শত শত গ্রামবাসীদের বাঁচাতে নিজের ভালোবাসাকে কোরবানি করল। কষ্ট হচ্ছে ভেবে। আহির স্তব্ধ হয়ে গেল। বারান্দার পাশেই বসল। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে যেন তার যন্ত্রণার পরিমাণও বেড়ে যাচ্ছে। রাফিদও এসে তার পাশে বসে। অসুখী ভাব নিয়ে রাফিদ বলল, আমি সিন্ধুতলি গ্রামে যেতে চাই। সুফিয়ান হায়দারের বাড়িটি একবার দর্শন করতে চাই। আমিও ভেবেছি যাব, এবং আমাদের সেই অশ্বধারীকে সুফিয়ান হায়দারের খোঁজ দিতে হবে। হয়তো সিন্ধুতলি গ্রামেই তাদের কবর আছে। আহির বাক্যটুকু বলে কাতপাশ থেকে রাফিদকে দেখল। মীর এসে তাদের সাথে সহমত পোষণ করে বলল, হ্যাঁ, আমরা সবাই যাব সিন্ধুতলি গ্রামে। সেলিম এসে দাঁড়ালেন তাদের পেছনে। মীরকে কঠিন চোখে পর্যবেক্ষণ করে বলল, যাও, দেখে এসো সেই কবর, দেখে এসো সিন্ধুতলি। তার কণ্ঠে ক্লেশ। মীর তাৎক্ষণিক কিছু ভেবে সেলিমকে বলল, আচ্ছা, ব্রিটিশ দল যদি আলিমনগর দখল করে থাকে তবে আজকের আলিমনগর কিভাবে দাঁড়িয়ে আছে? সেলিম হাহুতাশ করলেন। এরপর মুহূর্তেই স্তব্ধ হয়ে বললেন, ব্রিটিশরা শেষ অবধি আর গ্রাম দখল করতে পারেনি। রশিদ তালুকদার সুফিয়ান হায়দারের মৃত্যুর পর হঠাৎ করেই যেন গ্রামবাসীরা উত্তাপ হয়ে উঠেছিল। সবাই একত্রিত হয়ে গ্রামকে ব্রিটিশ মুক্ত করতে সক্ষম হয়। অবশ্য এতে করে অনেক গ্রামবাসীরা প্রাণ হারিয়েছিল। বিনিময়ে সফল হয় তারা। এরপর পুরোপুরি ভারতবর্ষ স্বাধীন করে মহাত্মা গান্ধী। ব্রিটিশরা হারিয়ে যায় চিরতরে। পরিবেশ শান্ত। সেলিম বারান্দা থেকে নেমে গরুর ঘরটির দিকে দেখলেন। চাঁদনির আলো ধরে চারপাশে তাকালেন। কিছুক্ষণ আগের অজানা কারো উপস্থিতি তাকে নতুন ভাবনায় গ্রাস করে নিয়েছিল। তার ধারণা কখনো ভুল হয় না, আজও হয়নি। নিশ্চয়ই কেউ ছিল, কিন্তু কে? কেন তাদের কথা আড়াল থেকে শুনছিল? প্রশ্নের উত্তর মিলছে না। তার চাহনি দেখে মীর তার দিকে এগিয়ে গেল। জিজ্ঞেস করল, কি দেখছেন? কিছু কি হয়েছে? না তো, তোমাদের অশ্বগুলো দেখছিলাম। তোমরা কখন যাবে সিন্ধুতলি? মীরের প্রশ্ন এড়িয়ে গেলেন সেলিম। আমরা আগামীকাল যাব। খুব সকালেই বের হতে হবে। তাই করো। এখন ঘরে চলো, বাইরে থেকো না। সেলিমের কণ্ঠে রহস্যময় শিথিলতা। থেমে আবার বললেন, কখনো তোমরা পশ্চিম পাড়ার শেষ সীমান্তে গিয়েছিলে? মীর কপাল ভাঁজ করল। রাফিদ বারান্দা থেকে জবাব দিল, ভুলে গেছিস? তুই আর আমি গিয়েছিলাম তো, মনে নেই? আমি সেতু থেকে পড়ে গিয়েছিলাম।
রাফিদের তির্যক শব্দে মীরের মনে পড়ল পশ্চিম পাড়ার কথা। সেইখানে হ্রদের ওপারে দাঁড়িয়ে ছিল একটা পরিত্যক্ত রাজবাড়ি। সেলিম তখন বললেন, সেখানে নিশ্চয়ই পরিত্যক্ত কোনো রাজবাড়ি দেখেছ? মীর সংকট নিয়ে বলল, হুম, কিন্তু এই প্রশ্ন আমাকে করছেন কেন? সেলিম স্থান ত্যাগ করলেন। ধীর পায়ে মীরের অশ্ব অগ্নিলের কাছে ঘেঁষে বললেন, সেটি সেই পরিত্যক্ত তালুকদার বাড়ি। এক সময়ের জাঁকজমকপূর্ণ বাড়িটি আজ শুধু শ্যাওলা আর জলে ঘেরা। ভাবতেই অবাক লাগে, সময় যেন দ্রুত বয়ে যায়। সেই যেন রশিদ তালুকদার, ফারদিনা আর তার 4 ভাইয়ের কথা বলছে। রশিদ তালুকদারের কণ্ঠ ভেসে আসছে কানের কাছে। এতটুকু বলে বুক ভরে শ্বাস নিলেন সেলিম। আজ যেন শুধু তার কথা বলার দিন। তখন থেকেই তিনি বলে যাচ্ছেন, বাকিরা শুনছে, বিরক্ত হচ্ছে না কেউই। বরং কালো ছায়ার ঘেরা অতীতের ঘটনা তাদের জানতে যে খুব আগ্রহ হচ্ছে। যদি সম্ভব হতো সুফিয়ানের অপ্রকাশিত অজানা সেই সত্য জানার চেষ্টা করত। যদি পারত তবে বিন্তির সেই উপহার সম্পর্কে জানত। কিন্তু আজ যেন কোনো কিছুই সম্ভব নয়। সব কিছুই যেন অসম্পূর্ণ রয়ে গেল। মীর বলল, যেদিন আমি আর রাফিদ সেখানে যাই, আমার কেন যেন অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হয়েছিল। মনে হয়েছিল ওখানকার প্রতিটা মানুষ জীবিত। কেউ বোধহয় আমাদের দিকেই তাকিয়ে আছে। সেলিম অশ্ব ছেড়ে পায়চারি করতে করতে বললেন, আমিও সুযোগ হলে সেখানে যাই। কাঠের সেতু পাড়ি দিতে সাহস করি না। এপার থেকে যতটুকু সম্ভব দেখা যায় ততটুকুই দেখি দুচোখ ভরে। যখন দেখি অতীতের মুহূর্তগুলো মনে পড়ে, খুব মনে পড়ে। আচ্ছা, আপনি কে? আহির এসে দাঁড়ালো মীরের সামনে। চাঁদের মৃদু আলো পাতার ফাঁক থেকে পড়ে তার ফর্সা গালের উপর বৃত্তাকার চিত্র তৈরি করল। সেলিম থমকে দাঁড়ালেন। আহির তাকে চুপ থাকতে দেখে আবার বলল, আপনি এত কিছু কিভাবে জানেন? রশিদ তালুকদার আপনার কি হতো? সুফিয়ান হায়দারকে আপনি কিভাবে চিনতেন? সেলিমের মুখে বিব্রতকর পরিস্থিতির একটা ছাপ ফুটে উঠল। সে চোখ নামিয়ে ফেলল। দ্বিতীয়বার চোখ তুলে বললেন, আমি কে জানাটা কি খুব বেশি দরকার? আহির হেসে প্রথম উড়িয়ে দিল প্রশ্নটি। বলল, না, আমরা শুধু বইটির অসম্পূর্ণ কাহিনী জানতে চাচ্ছিলাম। জেনেছি। এখন আর আপনার পরিচয় জেনে কি করব? তবুও। আহির তার বক্তব্য মাঝপথে থামিয়ে দিল। সেলিম বললেন, জানতে যখন চাইছো তখন না বলে উপায় কি? সোলেমান, সুফিয়ান হায়দারের বিশ্বস্ত 4 চোরের মধ্যে একজন। তিনি ছিলেন আমার দাদা। তার কাছ থেকে আমি সব কিছু জানতে পারি। আমি আমার 15 বছর বয়সে বাবার থেকে এসব ঘটনা শুনেছিলাম। শুধু কানে শুনেই কল্পনার জগতে বিচরণ করেছিলাম সুফিয়ান হায়দারকে। এখন হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, তখনকার সমস্ত ঘটনা এখনও মনে আছে কিভাবে? মনে রেখেছি তাই মনে আছে। বয়স অনেক হয়েছে, হয়তো দেখে বোঝা যাচ্ছে না। এটা আল্লাহর রহমত। উনি এখনও আমাকে বাঁচিয়ে রেখেছেন। বোধহয় তোমাদের দ্য সাইলেন্ট ম্যানর বইটির সম্পর্কে জানানো বাকি ছিল আমার। এই জন্যই। সেলিমের চোখে জল এসে ঠেকেছে। এক্ষুনি গাল বেয়ে টপ টপ করে পড়তে শুরু করবে। তার ব্যাকুলতার মিশ্রিত মুখটি দেখে মীর তারা তার সন্নিকটে এগিয়ে আসে। রাফিদ বলল, আপনি কতটা তাদের ভালোবাসতেন তা বোঝা যাচ্ছে। সুফিয়ান হায়দার ছিলেন একজন দরদি ব্যক্তি। যখন তিনি ছোট্ট ছিলেন তখন তার গ্রামের গরিবদের আড়ালে আড়ালেও দান করতেন। নিজে না খেয়েও অন্যদের খাওয়াতেন। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যদের জীবন রক্ষার্থে ঝাঁপিয়ে পড়তেন। 4 জন চোর যাদের ভালো এবং সৎ পথে আনার জন্য তার আপ্রাণ চেষ্টা ছিল। শেষমেশ সে সফল হলেও নিজেকে যেন জীবন উৎসর্গ করতে হয়েছিল। সেলিম থেমে যান। সেকেন্ড কয়েকের বিরতি নিয়ে আবার বললেন, আমি এখনও যাই সিন্ধুতলি, তার কবরটা জিয়ারত করে আসি।
কখনো যেন তাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে কেন এভাবে সেদিন হারিয়ে গিয়েছিলেন। বুক ভরা কষ্ট নিয়ে বিদায় নেওয়ার কি খুব বেশি দরকার ছিল? শীতের সকালের আকাশটা যেন একটু বেশি নিস্তব্ধ থাকে। ভোরের আলো ঠিকমতো ফোটার আগেই হালকা কুয়াশা চারপাশ ঢেকে রাখে, যেন পৃথিবী নিজেকে উষ্ণ একটা সাদা চাদরে জড়িয়ে নিয়েছে। দূরে কোথাও থেকে ভেসে আসে ঘুম ঘুম পাখির ডাক, কিন্তু তাতেও পরিবেশের নীরবতা ভাঙে না, বরং আরও স্পষ্ট হয়ে ওঠে। গাছের ডালে ডালে ঝুলে থাকে জমে থাকা শিশির। প্রথম রোদ পড়তেই তারা কাচের মতো ঝিলমিল করে ওঠে। ঠান্ডা হাওয়া গাল ছুঁয়ে যায়, আর নিঃশ্বাস নিলেই ভেতরে কোথাও একটা কুয়াশার পর্দা তৈরি হয়। তবু এই হাওয়ার মধ্যে আছে বিশেষ এক সতেজতা। দূরের কোনো চুল্লির ধোঁয়া ভেসে আসছে ধীরে ধীরে, মিশে যায় সকালের গাঢ় স্যাঁতসেঁতে গন্ধের সঙ্গে। গ্রামের পথে হাঁটলে দেখা যায় মাঠে এখনও অন্ধকারের শেষ রেখা। ভোরের কুয়াশায় মনে হয় রাত যেন পুরোপুরি মিশিয়ে যায়নি। কৃষকরা ধীরে ধীরে বেরোতে শুরু করেছে, কারো হাতে লণ্ঠন, কারো কাঁধে কোদাল। তাদের নিঃশ্বাস থেকেও বের হয় ছোট ছোট ধোঁয়ার মতো বাষ্প, যেন সকালের এই ঠান্ডা প্রমাণ করছে সবাইকে। বনজুর এলাকা থেকে বেরুতে বেরুতে দূরের কোনো বাড়ি থেকে শোনা গেল হাঁড়িতে ফুটতে থাকা চায়ের টুংটাং শব্দ, যার গন্ধ শীতের সকালকে আরও কোমল করে তুলছে। আহির তারা সেলিমের থেকে বিদায় নিয়ে সিন্ধুতলি গ্রামের উদ্দেশ্যে রওনা হয় ঘণ্টা তিনেক হলো। বনজুর এলাকা পার হয়ে সিন্ধুতলি গ্রামের পথে তারা। জানা যায় সিন্ধুতলি গ্রামকে এখন আর কেউ গ্রাম বলে আখ্যায়িত করে না। শহরের কাছাকাছি ছিল গ্রামটি। হয়তো হায়দার বাড়ি থেকে এখন শহরের ঘ্রাণ আসে, গাড়ির হর্ন আসে। নেই আর বোধহয় নিস্তব্ধ বাড়িটি। রাস্তার পাশে ছোট ছোট জমিতে শাকসবজি চাষ করা। মূলা, ধনেপাতা, ফুলকপি সকালের শিশিরে ভিজে চকচক করছে। কোথাও কোথাও দেখা যায় কৃষকরা জমিতে নেমে পড়েছে। আবার কারো বাড়ির উঠোনে গরুকে খড় দেওয়া হচ্ছে। বাতাসে থাকে ধোঁয়ার ভেজা মাটির মিশ্র গন্ধ। আরও কিছু দূর পথ এগোতেই রাস্তা একটু চওড়া হয়। কাঁচা পথ সরে সরে ইট বিছানো পাকা রাস্তায় গিয়ে মেশে। কুয়াশা ধীরে ধীরে পাতলা হয়, আর দূর থেকে ভেসে আসে মোটর সাইকেলের শব্দ। গ্রামের শান্তির সঙ্গে শহরমুখী তাড়াহুড়োর প্রথম মেলবন্ধন এখান থেকেই শুরু। আরও সামনে পথ বাড়তে থাকলে বাড়িঘর ঘন হতে থাকে। ছোট ছোট চায়ের দোকান, গ্যারেজ, মুদি দোকান সব মিলিয়ে পরিবেশটা শহুরে গন্ধ পেতে শুরু করে। রাস্তায় গরু ছাগলের আনাগোনা কমে যায়, তার বদলে বাড়ে ট্রেনের শব্দ। দোকানের সামনে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, পত্রিকা পড়ছে। কেউ আবার কাজের তাড়ায় দ্রুতগতিতে হেঁটে চলেছে। শেষ পর্যন্ত যখন শহরের ত্রিসীমানা ছুঁয়ে ফেলল তাদের, তখন রাস্তার রূপ একেবারেই বদলে গেল। বিলবোর্ড, উঁচু দালান, ব্যস্ত ট্রাফিক আর যানজটে ভরা। কিন্তু পিছনে তাকালে বোঝা যায় একটু আগেও এই পথটা ছিল শান্ত, কুয়াশামাখা আর একেবারেই গ্রাম্য। যেন একই রাস্তার দুইটা ভিন্ন জগৎ। তারা থামল একটা টং দোকানের সামনে। মীর অশ্ব থেকে নেমে দোকানে গিয়ে চা চাইল 3 কাপ। আহির হেঁটে কিছুটা সামনে এগোলো। ঠিকানা অনুযায়ী তারা পৌঁছেছে ঠিকই, কিন্তু এই পথে এসে যেন খানিকটা বিভ্রান্ত হলো। আশেপাশে তাকালে একজন বয়স্ক লোককে পত্রিকা বিক্রি করতে দেখল। ওনার দিকে এগিয়ে গেল আহির। বিক্রেতা বললেন, পত্রিকা দরকার? আহির ইতস্তত বোধ করে বলল, না, তবে সংবাদ জানতে এসেছি। সেই সংবাদ পত্রিকায় নেই। কিসের সংবাদ বলুন? সুফিয়ান হায়দার নামে কাউকে চেনেন? সিলমন হায়দার, সিন্ধুতলি গ্রাম। বিক্রেতা নিশ্চুপ থাকলেন কিছুক্ষণ। মুখটি গুরুগম্ভীর করে চাহনি নত করলেন। এরপর বললেন, চিনি, কিন্তু তারা তো আর কেউ বেঁচে নেই। আপনি বলতে পারবেন তাদের বাড়িটি কোন দিকে? বিক্রেতা হাতের ইশারায় একদিকে দেখিয়ে দিল।
শহরের পার্শ্ববর্তী এলাকা হলেও বাড়িটি ঘেরা লতাপাতা আর শ্যাওলায়। দূর থেকে দেখে আপাতত এতটুকুই বোঝা যাচ্ছে। এগিয়ে গেল তারা বাড়িটির দিকে। বিশাল ঘেরাও করা প্রাচীর। মূল গেটের সামনে একজন দারোয়ান দাঁড়িয়ে। ওনার অনুমতি নিয়ে তারা ভেতরে প্রবেশ করল। অনেক পর্যটকদের দেখা যাচ্ছে ভেতরে। একে অপরের সাথে বাড়িটি দেখিয়ে দেখিয়ে আলোচনা করছে। কেউ নোট হাতে কিছু লিখছে। আহির তারা ঘুরে ঘুরে বাড়িটির বাইরের দৃশ্য দেখছে। নিঃশব্দে আড়ালে থেকে পরিত্যক্ত হায়দার বাড়িটি যেন তাদের পানেই চেয়ে আছে, যেন কিছু বলতে চায়। অপ্রকাশিত অনুভূতিগুলো প্রকাশ করতে চাইছে, পারছে না। কত শত জমা ব্যথা ছিল যেন পুরো বাড়িটা জুড়ে। আজ কেবল শূন্য ইট পাথরে খোদাই করা যন্ত্রণাগুলো। আশেপাশের পর্যটকরা কথার শব্দে চারদিক জমিয়ে রাখলেও যেন বাড়িটির নিস্তব্ধতা কাটছে না। এই নীরবতা যেন কোনোদিন কেটে যাওয়ার নয়। ঘুরে ঘুরে তারা বাড়িটির কবরস্থানের দিকে গেল। পরপর 7টি কবর। প্রথম কবরটির সমাধিফলকে খোদাই করে লেখা তাইবা বেগম, নিশ্চয়ই সুফিয়ানের দাদি। এরপর লেখা তার দাদা, বাবা এবং মা বোনের নাম। শেষের দুটো কবরের কাছে এসে তারা থমকে দাঁড়ায়। দুটোর প্রথমটি ফারদিনার, দ্বিতীয় কবরটি সেই চিরচেনা অমর ছদ্মবেশী রাখাল বাসিওয়ালার। সমাধিফলকে স্পষ্ট লেখা, মরহুম সুফিয়ান হায়দার, পিতা মৃত সিলমন হায়দার, জন্ম 14ই ফেব্রুয়ারি 1839, পহেলা ফাল্গুন 1245, মৃত্যু 14ই ফেব্রুয়ারি 1871, পহেলা ফাল্গুন 1277। লেখাটি পড়ে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল তারা। আহির ভাঙা কণ্ঠে বলল, ব্যর্থ প্রেমের যাত্রা শেষ হয় না বিদায়ে, শেষ হয় সমাধির নীরব পাথরে, যেখানে অশ্রু শুকিয়ে যায় কিন্তু অপেক্ষা থেমে থাকে না। আজ সমাধির ইট পাথরে ঘেরা আমাদের রাখাল বাসিওয়ালা।